নিতাই, হঠাৎ করে তোমারটা এত মোটা হয়ে গেল কি করে? আমার কথাটা শেষ হতেই আমি আমার কানে আমার ছেলে আবিরের কণ্ঠস্বর শুনতে পেলাম। আবির আমাকে বলল, মা, আমি নিতাই না, আমি আপনার ছেলে আবির। আমি আবিরের কণ্ঠস্বর শুনে চমকে উঠে আবিরকে জিজ্ঞেস করি, আবির, তুই এখানে কেন? নিতাই কোথায়? আমার প্রশ্ন উত্তরে আবির বলল, মা, নিতাই কাকু তো আমার ঘরে। আমার ভালো লাগছিল না দেখে আমি এখানে এসেছি। আমি খানেক রেগে গিয়ে আবিরকে বললাম, এখনই চলে যা নিজের ঘরে। আর নিতাইকে বলবি আমার কথা শুনতে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আবির আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আবির আমাকে বলল, এখন তো আর নিতাই কাকুকে ডাকা যাবে না, আপনি আমাকেই বলুন কি করতে হবে। আমি আবিরের কথা শুনে কিছু বলবো তার আগেই আবির আমার, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি শিমু, আমার বয়স 40। আমি বিবাহিত। আমার স্বামীর নাম লোকেশ। আমার 2 ছেলে মেয়ে আছে। আমার ছেলের নাম আবির আর মেয়ের নাম নীলা। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে আছি। আমার সংসারে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র একটা জিনিসের অভাব আছে, আর সেটা হলো আমার স্বামীর থেকে একটু সময় পাওয়া। আমার স্বামী লোকেশ আমাকে একটু সময় দেয় না, সব সময় নিজের কাজ নিয়ে বিজি থাকেন। আমি আর কি করব? সারা দিন নিজের ছেলে মেয়ের সাথে গল্প করে আড্ডা দিয়ে সময় পার করি। আমার ছেলে আবির তার বাবার মতো একদমই হয়নি। আবির অনেক বেশি ম্যাচিউর। সে আবেগের বশে কথা বলে না। সে যাই বলে অনেক ভেবে চিনতে বলে। সে পড়াশোনা অনেক বেশি মনোযোগী। আমার বিশ্বাস আমার ছেলে সামনে গিয়ে ভালো কিছু করবে। আমার মেয়ে নীলা হয়েছে একটু বোকা টাইপের। পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না নীলা। আমি আমার সন্তানদের কখনো প্রেসার দেইনি কোনো কিছু নিয়ে। আমি তাদেরকে ফ্রিডম দিয়েছি, যাতে করে তারা নিজের স্বপ্ন নিজের ইচ্ছায় পূর্ণ করতে পারে। এইদিকে দেখতে দেখতে আমার মেয়ে নীলার বিয়ের বয়স হয়ে গেল। নীলাকে দেখে শুনে ভালো একটা জায়গায় বিয়ে দিতে হবে। আমি আমার স্বামী লোকেশকে নিয়ে পাত্র দেখলাম। একটা ভালো পত্রের সন্ধান পাওয়া গেছে। দিন তারিখ সব ঠিক করে আমি বাড়ি চলে আসলাম। আমার মেয়ে নীলা ও ছেলেকে খুব পছন্দ করেছে। কারুর কোনো আপত্তি নেই বিয়ে নিয়ে। 3 পর বিয়ে। বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে। সবকিছু আমি, আমার ছেলে আবির, আমার স্বামী লোকেশ সহ আমার পরিবারের সবাই মিলে সবটা সামাল দেয়ার প্ল্যান করে ফেলি। 3 দিন পর বিয়ের দিন চলে আসলো। সকাল থেকেই সবাই কাজ করে চলেছে। সন্ধ্যায় বিয়ে। সবার মনের মাঝে খুশির একটা আমেজ চলছে। তবে আমার মনটা বিষণ্ণ হয়ে আছে। কেন এমন অদ্ভুত খারাপ লাগছে জানি না আমি। আমার একমাত্র দেবর নিতাই আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করল, বৌদি কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? আমি নিতাইকে বললাম, না গো, মন খারাপ বলতে মেয়েটা চলে যাবে পরের বাড়ি, এই নিয়ে একটু মন খারাপ লাগছে। নিতাই আমার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বলল, এতে মন খারাপের কি আছে? তাছাড়া তুমি দেখো আমাদের মেয়ে নীলা অনেক সুখী হবে। আমি নিতাইকে বললাম, বিধাতার কাছে এইটুকুই তো চাই যে সবার স্বামী যেন আমার স্বামীর মতো না হয়।
আমার কথাটা শুনে নিতাই নিজের মাথাটা নিচু করে ফেলল। অতঃপর আমাকে বলল, বৌদি আমি রান্নাঘরটা দেখছি, তুমি দেখো গিয়ে সব ঠিক আছে কিনা। এই বলে নিতাই চলে গেল আমার সামনে দিয়ে। আমিও ফুলগুলো লাগানো হয়েছে কিনা সেটা দেখার জন্য চলে গেলাম বিয়ে বাড়ির গেটের সামনে। আমি বিয়ে বাড়ির গেটের সামনে আসতেই অসাবধানতার কারণে আবিরের সাথে আমার ধাক্কা লেগে যায়। আবিরের সাথে আমার ধাক্কা লাগতেই আমি আবিরকে ঝাড়ি দিয়ে বললাম, এই ছেলে চোখে দেখিস না নাকি? দেখতো লেগে গেছে আমার। আবির আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, সরি মা, আসলে আমি একদম খেয়াল করিনি। আপনি এখানে কি করছেন সেটা আমাকে বলুন। আমি তো আছি, এই দিকটা আমি সামলে নিব। আপনি গিয়ে দেখুন বাবা রেডি হয়েছে কিনা। আমি আবিরকে বললাম, ঠিক আছে। আর শোন, ভালো করে সব দিকে নজর রাখিস, কোনো ভুল যেন না হয়। ঠিক আছে। আবির আমার কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি আবিরকে রেখে চলে গেলাম আমার ঘরে। আমি আমার ঘরে আসতেই দেখতে পেলাম আমার স্বামী লোকেশ তার ঘরে নেই। আমি লোকসে না দেখতে পেয়ে সোজা চলে গেলাম নিতাইয়ের কাছে। আমি রান্নাঘরে আসতেই দেখতে পেলাম নিতাই একা বসে আছে। আমি নিতাইয়ের পাশে গিয়ে নিতাইকে জিজ্ঞেস করলাম, কিরে নিতাই, বাকি সবাই কোথায়? রান্না কতদূর এগোলো? নিতাই বলল, বৌদি আসলে কাজের লোকটা একটু বাহিরে গেছে, চলে আসবে। আমিও তার সাথে একটু করে সাহায্য করে দিচ্ছি, যাতে করে কোনো ত্রুটি না হয়। আমি নিতাইয়ের কথা শুনে মুচকি হেসে ফেললাম। নীলার বিয়ে নিয়ে সব থেকে বেশি চিন্তা নিতাই একা করছে। আমি নিতাইয়ের পাশে বসলাম। আমার মনের মাঝে একটা দুষ্টু বুদ্ধি উঁকি দিয়েছে। আমি নিতাইকে মজা করে বললাম, নিতাই আমি তোর সাথে কাজ করব কি? আমার কথাটা শুনে নিতাই খানেক অবাক হয়ে গিয়ে আমার দিকে তাকালো আর আমাকে বলল, বৌদি এসব কি করি বলছো? তুমি কেন কাজ করবে? আমি নিজেই পারব, তুমি গিয়ে বসো তো। নিতাই নিজের কথাটা সম্পূর্ণ করার পূর্বেই আমি নিজের হাতে থাকা রঙ্গ নিতাইয়ের মুখের উপর ছুড়ে দিলাম। নিতাই হয়তো ভাবতেও পারেনি আমি তার সাথে এমন ফাজলামি করব। নিতাই আমার দিকে দৃষ্টিপাত করতেই আমি নিতাইকে মুচকি হাসি দিয়ে বললাম, বিয়ে বাড়ি বলে কথা, এখানে ফাজলামি দুষ্টুমি হবে না, রঙ্গ দিয়ে নেয়া হবে না। তা কি করে হতে পারে? এই বলে আমি নিতাইকে আরও রঙ্গ লাগাতে থাকলাম। নিতাই ও আমার রঙ্গ দিচ্ছে। রঙ্গ দেয়া নেয়ার এক পর্যায়ে আমি রান্নাঘরে নিতাইয়ের সাথে কাজ করে নিলাম। আমি এর আগেও নিতাইয়ের সাথে অনেক কাজ করেছি। নিতাইয়ের ভাই মানে আমার স্বামী লোকেশ যখন বাড়িতে থাকে না, তখন তো আমার সাথে নিতাই সব কাজ করে দেয়। আমি নিতাইয়ের সাথে কাজ সেরে নিলাম। সন্ধ্যার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমি সহ বাড়ির সবাই একদম সেজে গুজে রেডি হয়ে নিয়ে বিয়েতে অংশগ্রহণ করল। এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে যে কি আর বলবো। সব কাজ আমরা সবাই নিজ হাতে সামলে নিয়েছি, তাই তেমন কোনো সমস্যা হয়নি কোথাও। বিয়ের কাজ শুরু হতেই নীলার জন্য আমার মনটা কেমন যেন করতে শুরু করে দিল। আমি মা, তাই হয়তো আমার এমনটা লাগছে। বিয়ের সব কাজ শেষে করে আমি নীলাকে বিদায় দিলাম। এইদিকে বিয়ে শেষ হতেই বাড়ির সবাই চলে গেল। তবে কিছু অতিথি যাদের বাড়ি অনেক দূরে, তারা থেকে গেলেন। আমরা সব কিছু গুছিয়ে নিলাম। আমি সব কিছু একবার করে চেক করে নিয়ে নিতাইকে বললাম, নিতাই আজ রাতে কিন্তু কাজ আছে, তোর কিন্তু ঘুমালে চলবে না। নিতাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে বৌদি, তুমি চিন্তা করো না, সব ওকে হয়ে যাবে। আমি নিতাইয়ের কথা শুনে একটা নিশ্চিন্তে নিঃশ্বাস ফেললাম।
রাতের খাবার খেয়ে নিয়ে আমি সব থালা বাসন নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। এগুলো এখন পরিষ্কার করতে হবে। তবে কেন যেন এসব পরিষ্কার করতে ইচ্ছে করছে না। আমি থালা বাসন রেখে দিয়ে নিজের ঘরে যেতেই দেখতে পেলাম আমার স্বামী বসে আছে সোফায়। আমি আমার স্বামী লোকেশকে বললাম, কি গো, ঘুমিয়ে পড়ো, শুধু শুধু রাত জেগে আছো কেন? লোকেশ বলল, ঘুমাবো তো, মেয়েটা চলে গেছে দেখে ঘুম আসছে না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, বিধাতার কাছে প্রার্থনা করু মেয়েটা যেন সুখে থাকে। আমি লোকেশের সাথে একটু কথা বলে চলে আসলাম রান্নাঘরে। আমি রান্নাঘরে আসতেই আমাদের বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যেতেই চারিদিকটা অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ল। ঠিক মতো কিছু দেখা যাচ্ছে না। আমাদের রান্নাঘরের পাশে একটা খাট আছে। আমি ভাবলাম বিদ্যুৎ আসতে আসতে একটু শুয়ে বিশ্রাম নিয়ে নেই। আমি যেমনটা ভাবলাম ঠিক তাই করলাম। আমি বিছানায় শুয়ে পড়তেই আমি অনুভব করলাম আমার পাশে কেউ একজন তো আছে। আমি ভাবলাম হয়তো কোলবালিশ। আমি কোলবালিশ ভেবে কিছু সময় শুয়ে থাকার পর ফোনের আলো জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম কেউ একজন বসে আছে। আমি নিতাই ভেবে মুচকি হাসি দিয়ে বললাম, নিতাই, হঠাৎ করে তোমারটা এত মোটা হয়ে গেল কি করে? আমার কথাটা শেষ হতেই আমি আমার কানে আমার ছেলে আবিরের কণ্ঠস্বর শুনতে পেলাম। আবির আমাকে বলল, মা, আমি নিতাই না, আমি আপনার ছেলে আবির। আমি আবিরের কণ্ঠস্বর শুনে চমকে উঠে আবিরকে জিজ্ঞেস করি, আবির, তুই এখানে কেন? নিতাই কোথায়? আমার প্রশ্ন উত্তরে আবির বলল, মা, নিতাই কাকু তো আমার ঘরে। আমার ভালো লাগছিল না দেখে আমি এখানে এসেছি। আমি খানেক রেগে গিয়ে আবিরকে বললাম, এখনই চলে যা নিজের ঘরে। আর নিতাইকে বলবি আমার কথা শুনতে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আবির আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আবির আমাকে বলল, এখন তো আর নিতাই কাকুকে ডাকা যাবে না, আপনি আমাকেই বলুন কি করতে হবে। আমি আবিরের কথা শুনে কিছু বলবো তার আগেই আবির আমার দিকে তার লাঠি এগিয়ে দিয়ে বলল, মা, দেখুন তো তরকারির ঝোল ঠিক আছে কিনা। আমি আবিরকে বললাম, এই পাগল, তোকে রান্না ঘরে থাকতে হবে না, তুই নিজের ঘরে চলে যা, নিতাই আসলে সে সব করবে। আমার কথাটা শেষ হতেই আবির বলল, মা, আমি আজ দেখেছি আপনি নিতাই কাকুর সাথে রান্নাঘরে কাজ করেছেন। আমিও চাই আপনার সাথে কাজ করতে, আমাকে একটু করে শিখিয়ে দিলেই হবে। আমি পারবো মা। আমি আবিরের কথাটা শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আমি আপন মনে ভাবতে লাগলাম আমার সব কাজ সব সময় নিতাই করে দেয়। নিতাই রান্না করা থেকে শুরু করে সব পারে। আবির কখনো এসব কাজ ধরে ও দেখেনি। আমি আবিরকে কি করে কাজ করতে বলবো? আমি আপন মনে এসব কথা চিন্তা করতেই আমার ছেলে আবির আমাকে বলে উঠল, মা, আপনি কি কিছু চিন্তা করছেন? আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি পারবো। আপনি একবার শিখিয়ে দিয়ে তো দেখুন। তাছাড়া আমি চাই সব সময় আপনার সেবা করতে। আপনি চান না আপনার ছেলে আপনার খেয়াল রাখুক। আমি আবিরের কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে আবিরকে বললাম, এই পাগল ছেলে আমার। আমি কেন চাইব না যে আমার ছেলে আমার সেবা করুক? আমি তো চাই সব সময় আমার ছেলে আমার সেবা করুক। নে তবে আমার পাতিলে আগে পানি ঢেলে নে, অতঃপর তরকারি দিস। আমি আমার ছেলে আবিরকে সবকিছু শিখিয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম আবিরের কাজ দেখে। আবির পড়াশোনা অনেক ভালো, সেই সাথে আবিরের ব্রেন ও খুব ভালো কাজ করে। আমি একবার আবিরকে শিখিয়ে দিতেই আবির সমস্ত কিছু রপ্ত করে ফেলেছে। আবির সারা রাতে ধরে আমার সাথে কাজ করল। শীতকাল, তাই আমাদের তেমন কোনো পরিশ্রম হয়নি। নিতাইয়ের থেকেও আবির ভালো কাজ করেছে।
ভোরের দিকে আমি আর আবির সবকিছু হাতে হাতে গুছিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। আমি সব সময় নিতাইয়ের উপর নির্ভরশীল হয়ে থাকতাম। আমি কখনো কল্পনাও করিনি আমার ছেলে এত ভালো কাজ জানে। যদি আগে জানতাম তবে কখনো নিতাইকে বলতাম ও আমার সাহায্য করতে। এখন রোজ আবির আমাকে সাহায্য করে। আমার সব কাজ আবির করে দেয়। আগে নিতাই আর নীলা আমাকে সাহায্য করত। নীলা চলে যাওয়ার পর আবির করছে। সন্তান যদি সব সময় পিতা মাতাকে সব কাজে সাহায্য সহযোগিতা করে তবে সেটা নিজের কাছেও শান্তি লাগে। আমি আবিরের সাথে গল্প করে সময় ও কাটিয়ে দেই। আবির খুব রসিক। অনেক মজার মজার কথা বলে সে। সবকিছু মিলিয়ে আমি এখন খুব ভালো আছি। আমার সমস্ত মন খারাপ আবির ভালো করে দেয়। আমি বিধাতার কাছে বরাবর এই প্রার্থনা করি যে তিনি যেন আমার আবিরকে সব সময় এমন করেই হাসি খুশি রাখেন আর আমার কথা মতো সব সময় আমার সেবা করতে পারে। কথায় আছে না, বিধাতার নির্ণয় আমাদের থেকে অনেক উত্তম। সেই দিন যদি ভুল করে আবির না রান্নাঘরে আসত তবে হয়তো তার ভিতরে লুকিয়ে থাকা এমন প্রতিভার সন্ধান আমি কখনো পেতাম না। প্রতিটা ঘরে এমন সন্তান থাকা উচিত, তবেই প্রতিটা ঘরে সুখ শান্তি আসবে। বিয়ের পর আমার মেয়ে নীলা ও খুব সুখে আছে। আমি আমার মেয়েকে সুখে থাকতে দেখে নিজের মনের মাঝে ও শান্তি পাচ্ছি। আমি সব সময় নিজের সন্তানদের নিয়ে চিন্তা করি। আমি চাই আমার সন্তানেরা সব সময় ভালো থাকুক, তাদের কোনো সমস্যা না হোক। আর যখন আমি শুনতে পেলাম আমার মেয়ে নীলা সুখে আছে তখন আমার মনের মাঝে বাঁধ ভাঙ্গা খুশির রেখা উঁকি দেয়। প্রতিটা বাবা মায়ের একটাই ইচ্ছে তাদের সন্তানদের ভালো হোক, যেমনটা আমার ইচ্ছা। অতঃপর বলতে চাই ভালো থাকুক পৃথিবীর সকল সন্তান, বিশেষ করে আমার মেয়ে ও আমার ছেলে আবির ও। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে বিয়ে বাড়িতে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।